এই রাষ্ট্রপতি তো এই ফ্যাসিবাদেরই প্রোডাক্ট। তাহলে তারা যখন নির্বাচনের সময় হ্যাঁ ভোট দিতে বলছিল, তারা কেন বল, তাদের নেতা তারেক রহমানও বলছে, কাজে বিএনপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তারা হ্যাঁ ভোট দিয়ে কি করবে না। আমি বেশ গলাটা পরিষ্কার করে নিলাম, কেননা নতুন সংসদ অনেক চমক দিচ্ছে এবং আগে আমাদের অভিযোগ ছিল সংসদটি মৃত এবং মৃত ব্যক্তিরা সেখানে বসে আছেন, তারা প্রায় ঘুম থেকে জেগে উঠে জানতে চান যে আমরা বিরোধী দল না সরকারি দল, আমাদেরকে বলে দিন। এখন ঘটনা হয়ে গেছে, আমরা চেয়েছি যে প্রাণবন্ত সংসদ হোক, যুক্তিপূর্ণ মানে বক্তব্য হোক, প্রতিবাদ হোক, সবই হতে পারে, কিন্তু এত অল্প সময়ে এত ঘটনা ঘটছে যে এটি নিয়ে মন্তব্য করতেও আমাদের একটু মানে বেগ পেতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে বিএনপি যে কাজটি করলো, যে এই যে আমাদের 18 মাসের আলোচনা কিংবা জুলাই আগস্টের যে সংস্কারের আশা আকাঙ্ক্ষা, সেই জায়গাটি বিএনপি আমার মনে হয় একটা আটকে দিল এবং তার সুনির্দিষ্ট কোনো পথ আমরা এখন দেখতে পাচ্ছি না। কারণ সে যদি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে তারা যখন নির্বাচনের সময় হ্যাঁ ভোট দিতে বলছিল, তারা কেন বল, তাদের নেতা তারেক রহমানও, কাজে বিএনপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তারা হ্যাঁ ভোট দিয়ে কি করবে। তারা তো একদিকে বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তারা তাদের দ্বিমতের কথা বলছেন। দুটো কি এক? না, দুটো কিন্তু এক না। আমি মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে শপথ নিতে তাদের মূল অবজেকশনের জায়গাটি হচ্ছে যেটি সংবিধান সম্মত না। হঠাৎ করে বিএনপি সংবিধানের প্রতি অনেক অনুরক্ত হয়ে উঠেছে, বা জুলাই সনদেও ছিল না, এটি কিন্তু সত্যি। কিন্তু ওই সময়টা আমাদের মনে আছে কিনা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে কোন প্রক্রিয়ায় হবে, তার 3-4টি অপশন আইনজীবীরা বা যারা বিশেষজ্ঞ তারা বলেছিলেন। সবচেয়ে ভালো অপশন মনে হয়েছে গণভোট। সেই সময় বিএনপি কিন্তু এটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি, কিন্তু এখন তারা বলছে যে যেহেতু ওই পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, অথবা ওই পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে না, তারা বরঞ্চ সংবিধানকে সংস্কার করে তারপরে এই আমাদের যে জুলাইয়ের সনদ বাস্তবায়ন বা সংস্কারের আশা আকাঙ্ক্ষা সেই জায়গায় যেতে চান। এখন আপনাকে একটা মৌলিক প্রশ্ন করি, যেই প্রতিষ্ঠানের সংস্কার আপনি করবেন সেই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আপনি কি করে সংস্কার করবেন, কিংবা যেই সংবিধানের সংস্কার আপনি করবেন সেই সাংবিধানিক পথে ঢুকে আপনি কি করে করবেন। এখন এই জায়গাগুলোর উত্তর বিএনপি আমার ধারণা অনেক সৃজনশীলভাবে উত্তর দিতে পারে, এমসিকিউতে আটকে যাচ্ছে। সৃজনশীলভাবে উত্তর দেওয়া নিশ্চয়ই তাদের, সালাউদ্দিন আহমেদকে আমরা দেখলাম অনেক কথা বলছেন, কিন্তু খুব দ্রুত তাদের একটি যুক্তিপূর্ণ জায়গা তৈরি করতে হবে, যাতে করে আপনি জানেন যে বিএনপির ব্যাপারে শুরু থেকে অভিযোগ বড় দল এবং তারা নিশ্চিত জানতো ক্ষমতায় যাবে, দু একটি ব্যতিক্রম ছাড়া, কাজেই তারা সংস্কারে আগ্রহী না, এরকম একটি পারসেপশন নির্বাচনের আগেও হয়েছে। এখন তো এটি মোটামুটি বাজার পেয়ে যাচ্ছে, কিন্তু বিএনপি মনে হয় আগ্রহী। আমার যতটুকু ধারণা তার একটা মাত্রা আছে, বিএনপি কতটুকু সংস্কারে আগ্রহী ওই মাত্রাটি আমাদের থ্রেশহোল্ডের জায়গাটি ধরতে হবে। এখন দেখুন, আমি যদি মোটা দাগে 10টি বড় সংস্কারের কথা বলি, তার কমে হলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বা তার জনগণ মেনে নিবে না যে এটি সংস্কার হয়েছে। যেমন দেখুন, আপনি সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করবেন, এটি তো আপনাকে একটি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হওয়া ছাড়া এটি আপনি সংবিধানে কি করে, এই যে মৌলিক প্রশ্নগুলো, অথবা আমরা যে বারবার বলছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হবে, 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটি নীতিমালা তৈরি হবে যাতে বাংলাদেশের অপার ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী এই সব প্রতিষ্ঠানকে তার দলীয় লোক দিয়ে ভরে ফেলতে না পারেন। কাজেই এই সংস্কারের জায়গাগুলো বিএনপি একটি সন্তোষজনক সমাধান দিতে হবে। এখন আপনাকে আরেকটি জিনিস বলি, বিরোধী রাজনীতির মূল হবে সংস্কার। আগামী 5 বছরও তারা টানতে পারে। তারা যেভাবে রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখিয়েছে সেভাবে বিএনপিকেও প্লাকার্ড দেখাতে পারে যে জুলাইয়ের ব্যাপারে তাদের বেইমানি স্পষ্ট হয়ে যাচ্ছে। এই রাজনীতিকেও তারা কি করে মোকাবেলা করবে, সেটি পার্লামেন্টে হোক সেটি রাজপথে হোক। কিন্তু তারও আগে যেই জনগণের কাছ থেকে তারা ভোট নিয়েছে বা যারা আপনার গণভোটে অংশ নিয়ে হ্যাঁ বলেছে, তাদেরকে বিএনপি কি করে স্যাটিসফাই করবে। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের একটা রোগ তৈরি হয়, ক্ষমতায় চলে গেলে, নির্বাচিত হয়ে গেলে ওই রোগ থেকে বিএনপি কি এবার মুক্ত হতে পারবে, এই প্রশ্নও কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে। আচ্ছা, পার্লামেন্টে যে চমকগুলো ঘটলো, দেখুন ওই দিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অনেক প্রতিবাদ হলো, কথা হলো। রাষ্ট্রপতি আবার কি একটা অদ্ভুত ভাষণ দিলেন। উনি মৌসুমী বাতাসের মতো একজন লোক, ব্যক্তিত্বহীন, নৈতিক অবক্ষয়ের শিকার,
এই যে তার ভাষণ, কিন্তু রাষ্ট্রপতিদেরকে আমাদের এর চেয়ে বেশি কিছু করার থাকে না লিখে দাও ভাষণ। তা থাকে না। মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ থেকে লিখিত দেওয়া হয়, কিন্তু আপনার তো ন্যূনতম মানে আপনার নিজের প্রতি রেসপেক্ট থাকতে হবে। আপনি যেই সরকারের রাষ্ট্রপতি, যাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, তাদেরকে আপনি বলছেন ফ্যাসিবাদী, তাদেরকে বলছেন 17 বছর ধরে তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই রাষ্ট্রপতি তো এই ফ্যাসিবাদেরই প্রোডাক্ট। তিনি নিজেই বলে দিচ্ছেন যে উনি তো তাদেরই অংশ। হয়তো সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে উনি পালিয়ে যাননি বা যেতে হয়নি এবং বঙ্গভবনে বসে আছেন। আচ্ছা, কিন্তু সেই দিন তার বক্তৃতার চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং আমি খেয়াল করলাম গণমাধ্যমে এবং আমাদের আলোচনায় শোক প্রস্তাবের ব্যাপারটি